হয়েছে? রিপিট হয়েছে? কোনগুলো রিপিট হয়েছে বলতে পারবা? এই যে 9টা রিপিট হয়েছে, P1 Q1 P2 P1 P2 P3 P4 Q1 Q2 Q3 Q, এইটা দেখো নিচেও আছে। আর নতুন যে 9টা আনছো সেই 9টা কিন্তু রিপিট হয় নাই, দেখো হয়েছে? রিপিট হয়েছে? সেই I1 যে যারা আনছো I1 I2 I3 বা অন্য কিছু, ওইটা কিন্তু উপরে নিচে রিপিট হয়। এই সূচকগুলোর নাম হলো বাস্তব সূচক। এবং এই ডামি সূচক আর বাস্তব সূচক সংখ্যায় সমান হতে হবে। আছে? সমান আছে? দেখো তো। এই একটা টেন্সর গঠন করতে যে কয়টা বাস্তব সূচক লাগে অথবা যে কয়টা ডামি সূচক লাগে, সংখ্যা তো সমান, এই সূচক সংখ্যাকে র্যাঙ্ক বলা হয়। এই সূচক সংখ্যাকে, সেটা ডামি সূচক অথবা বাস্তব সূচক, দুইটার পরিমাণ কি সমান। তা বইতে বাস্তব সূচক দিয়ে সংখ্যাটা দিয়েছে, কি দিয়ে? তা লেখা হলো একটি টেন্সরের মোট বাস্তব সূচক সংখ্যাকে, মোট বাস্তব সূচক সংখ্যাকে ওই টেন্সরের র্যাঙ্ক বলা হয়। আচ্ছা, তাহলে আমরা টেন্সরের র্যাঙ্ক জানলাম। টেন্সরে যে সূচক ব্যবহার করা হবে, কি কি সূচক আছে টেন্সরে বলো? ডামি সূচক আর যে কোনো কথা বললে হবে, ডামি সূচক সংখ্যাকে অথবা বাস্তব সূচক সংখ্যা। নাম্বার 2, টেন্সরের যোগ। এইবার আমরা টেন্সরের অপারেশন শিখব। তো টেন্সর কিভাবে যোগ করতে হয় তাই শিখব। যেমন দুটো সংখ্যা যোগ করলে কি পাওয়া যায়? একটা নতুন সংখ্যা পাওয়া যায়। কি পাওয়া যায়? দুইটা ম্যাট্রিক্স যোগ করলে একটা সংখ্যা পাওয়া যায় না একটা ম্যাট্রিক্স পাওয়া যায়? দুটো ভেক্টর যোগ করলে একটা সংখ্যা পাওয়া যায়, তাই না? তাহলে যোগের বিষয়টা সমজাতীয় লাগে এবং ফলাফল ওই জাতীয় একটা, নাকি? দুইটা লাল গরু আর 3টে সাদা গরু যোগ করলে যোগ হয় না? দুইটা লাল গরু আর 3টে সাদা গরু যোগ করলে কয়টা গরু হয়? হবে না? তাহলে কি হয়েছে? লাল গরু আর সাদা গরুতে সমস্যা কি হয়েছে? গরু তো আছে। 3টা লাল গরু আর 4টা সাদা ছাগল যোগ করলে আর হচ্ছে না। তাহলে কি হবে? গরু আর ছাগল যোগ হবে? তাই যোগের ক্ষেত্রে শর্ত আছে, কি? তো টেন্সরের যোগে থেকে দুইটা টেন্সর তো হতেই হবে, আরও কন্ডিশন আছে। টেন্সর দুইটার প্রকৃতি সেম হতে হবে। এখন প্রকৃতি বলতে কি বোঝানো হয়? যদি একটা কোভেরিয়েন্ট টেন্সর আর একটা কন্ট্রাভেরিয়েন্ট যোগ করা যাবে না। খেয়াল করো, একটা মিশ্র টেন্সরের সাথে একটা কোভেরিয়েন্ট টেন্সর, তাহলে হয় দুইটাই কন্ট্রাভেরিয়েন্ট হবে, না হলে দুইটা কো হবে। দুইটা মিশ্র হলে তার আবার উপর নিচের সূচকের ওই দুইটার সাথে মিল থাকতে হবে, কন্ট্রাকোণ মিল থাকতে হবে। তা আমরা কি বুঝলাম? টেন্সর যোগের বিষয় কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। একই প্রকৃতির টেন্সর হতে হবে, একই প্রকৃতির টেন্সর। যোগফল আবার ওই প্রকৃতিরই একটা টেন্সর। দুইটা কন্ট্রা যোগ করলে একটা নতুন কন্ট্রা টেন্সর হবে। দুইটা কো, একটা নতুন একটা কোভেরিয়েন্ট টেন্সর। দুইটা মিশ্র টেন্সর যোগ করলে আবার নতুন একটা নতুন টেন্সর। র্যাঙ্ক কেমন হবে? র্যাঙ্ক কি বাড়বে না ওই রকমই থাকবে? নতুন টেন্সরের র্যাঙ্কও। তাহলে টেন্সর যোগের ক্ষেত্রে দুইটা শর্ত মানতে হবে, দুইটার সেম র্যাঙ্ক, সেম প্রকৃতি।
আর ফলাফল আবার ওই সেম র্যাঙ্ক সেম প্রকৃতির নতুন একটা টেন্সর। ক্লিয়ার? লেখো দেখো দুটি একই র্যাঙ্ক এবং একই প্রকৃতির টেন্সরের যোগফল নতুন একটি টেন্সর যার র্যাঙ্ক এবং প্রকৃতি পূর্বোক্ত টেন্সরদ্বয়ের দুটি একই র্যাঙ্ক এবং একই প্রকৃতির টেন্সরের যোগফল নতুন একটি টেন্সর যার র্যাঙ্ক এবং প্রকৃতি পূর্বোক্ত টেন্সরদ্বয়ের অনুরূপ। টেন্সরদ্বয়ের অনুরূপ সেম সিমিলার একই, এটার নাম হচ্ছে অনুরূপ। উদাহরণ দেখাই, তাহলে নিচে একটা উদাহরণ দাও, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এ পি এবং বিপি, এই দেখো দুইটা কিন্তু একই র্যাঙ্ক এবং একই প্রকৃতির টেন্সর নিছি। টেন্সর দ্বয়ের যোগফল এপি প্লাস বিপি ইকুয়াল টু সিপি। নতুন একটা টেন্সর যার নাম দিচ্ছি এবং তার র্যাঙ্ক এক, প্রকৃতি কন্টাভেরিয়েন্ট। এই কথাই যা বলেছি সেইটার ম্যাথমেটিক্যাল রূপ হলো এটা। তাহলে টেন্সর যোগ করতে গেলে কয়টা কন্ডিশন লাগবে? দুটো, র্যাঙ্ক আর প্রকৃতি। শুধু র্যাঙ্ক হইলে হবে না, একটা কন্টাটা কো দিলে আর হবে না। আচ্ছা, এইবার হলো দুটো টেন্সরের বিয়োগ। যোগের যা কন্ডিশন, বিয়োগেরও তাই কন্ডিশন। যোগে যা কিছু কথা লিখেছি, বিয়োগের একই, শুধু যোগের জায়গায় বিয়োগ শব্দ, আর কিছু না লেখার দরকার। যোগ যা শর্ত মানবে, বিয়োগের চাই শর্ত মানবে। শুধু যোগ শব্দটার জায়গায় উপরের সংজ্ঞায় বিয়োগ শব্দটা হবে। আর এপি মাইনাস বিপি ইকুয়াল টু সিপি। উদাহরণ এইভাবে, এটার জন্য আর নতুন কিছু নাই। তাহলে আমরা জানলাম কি, দুটো টেন্সরের বিয়োগফলও একটা টেন্সর, র্যাঙ্ক প্রকৃতি সেম লাগবে, আর নতুন একটা টেন্সর হবে বিয়োগ করলে। আচ্ছা, এরপরে টেন্সরের গুণ। এই টেন্সরের গুণ হচ্ছে সেই পরিমাণ গুরুত্বপূর্ণ ঘটনা যা ছাড়া এই পুস্তক পড়া সম্ভব না, আর এই গুণ না বুঝলেও এই পুস্তক পড়া সম্ভব না। এখানে বহু রকমের বিষয় আছে টেন্সরের গুণের ভিতরে। টেন্সরের গুণ দুই প্রকার, যোগ বিয়োগের মতো না। গুণ কয় প্রকার? দুই প্রকার। ভেক্টর গুণে, ভেক্টরের গুণ দুই প্রকার পড়ছো না? দুইটা ভেক্টর গুণ, ডট গুণন আর স্কেলার গুণ, এই ভেক্টর গুণন, ক্রস গুণন আর ডট গুণন পড়ছো না? টেন্সরের ভিতরেও গুণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। লেখো, টেন্সর গুণন দুই প্রকার। টেন্সর গুণন দুই প্রকার।
নাম্বার 1, বহিস্থ গুণন। নাম্বার 2, অন্তস্থ গুণন। এর ভিতরে বহিস্থ গুণন এটা একটা সহজ সরল ঘটনা, এটা খুব একটা আমাদের নিয়ে কাজ করতে হবে না। আমাদের যে খুব বেশি কাজ করতে হবে অন্তস্থ গুণন নিয়ে, এটার উপর আবার একটু আমাদের কিছু কৌশলাদি আছে এর ভিতরে। তাই প্রথমে আলোচনা করব বহিস্থ গুণন, এইটা বিবিআই। আর অন্তস্থ গুণন 100%। আমাদের সমস্ত উপাদ্য কোশ্চেনের সামনের চ্যাপ্টারগুলোতে সব জায়গায় এই অন্তস্থ গুণন প্রয়োগ করে সব প্রশ্ন উপাদ্যগুলো পড়তে হবে। তাহলে আমরা আগে আলোচনা করব কোনটা, বহিস্থ গুণন। বহিস্থ গুণনের উপরে একটা কন্ডিশন প্রয়োগ করে অন্তস্থ গুণন করতে হয়। তাহলে আগে কোনটা, কারণ বহিস্থ গুণের উপরে অতিরিক্ত একটা শর্ত দেওয়ার পরে কি হবে, অন্তস্থ গুণন। তাহলে হিসাবে আগে আসা উচিত কোনটা, বহিস্থ গুণন। টেনসরের বহিস্থ গুণনে কোনো কন্ডিশন নাই, যোগ বিয়োগের মতো যে কোনো ধরনের যে কোনো র্যাঙ্কের টেনশন নিলেই হবে। কথা বোঝো নাই মনে হয়? গুণ করার ক্ষেত্রে একটা কর্ণটা একটা কো হবে, একটা কর্ণটা একটা মিশ্র হবে, একটা কো একটা মিশ্র হবে, দুইটা কো, মানে কোনো রকমের কি নাই, কন্ডিশন নাই, সব ধরনের কন্ডিশন মুক্ত। দুটো টেনসর হইলেই হবে গুণের জন্য। ক্লিয়ার? একটা র্যাঙ্ক 5, একটা র্যাঙ্কে 1, তাও হবে। দুইটা র্যাঙ্কও সেম হওয়ার দরকার নাই, প্রকৃতিও। তাহলে আগের সব কন্ডিশন উঠে গেছে। গুণফল, দুইটা টেনসরের গুণফল কি টেনসর উচিত না, উচিত না মনে হয় কি? দুইটা টেনসর গুণ করলে রেজাল্ট হবে সেটা টেনসর, সেটা বহিস্থ গুণন করি আর অন্তস্থ গুণন, সব গুণফল রেজাল্ট এটা টেনসর। নতুন টেনসরের র্যাঙ্ক কেমন হবে? নতুন টেনসরের র্যাঙ্ক, নতুন টেনসরের র্যাঙ্ক হবে পূর্বের যে টেনসর দুটো গুণ করব সেই টেনসর দুটোর মোট র্যাঙ্কের সমষ্টি। একটা র্যাঙ্ক 5 আর একটা র্যাঙ্ক 3, গুণ করার পর র্যাঙ্ক হবে 8। বুঝো কথা? তার কি কি বলছি বলো? বহিস্থ গুণের জন্য টেনসরের উপরে কোনো কন্ডিশন নেই। গুণফল একটা নিউ টেনসর, যার র্যাঙ্ক হবে যে টেনসরগুলো গুণ করব তাদের র্যাঙ্কের সমষ্টি। সমষ্টি দুইজনের সব র্যাঙ্ক যোগ করে দেব। ক্লিয়ার? এখন লেখা যেতে পারে। লেখো, দুটি টেনসরের বহিস্থ গুণের সংখ্যা লিখতেছি। দুটি টেনসরের বহিস্থ গুণন একটি নতুন টেনসর যার র্যাঙ্ক বা মাত্রা, যেটা পছন্দ হয়, ইংরেজি পছন্দ হলে র্যাঙ্ক, বাংলা পছন্দ হলে মাত্রা, যার যেটা ভালো লাগে, যার র্যাঙ্ক প্রদত্ত টেনসরদ্বয়ের র্যাঙ্কের সমষ্টি। যার র্যাঙ্ক প্রদত্ত টেনসরদ্বয়ের র্যাঙ্কের সমষ্টি। উদাহরণ দিচ্ছি এখন।
যে কথা লেখা হয়েছে বাংলায় তার গাণিতিক রূপ হলো এটা। তাহলে আমরা একটা 4 র্যাঙ্কের মিশ্র টেনসর নিয়েছি। কয় র্যাঙ্কের? 4 র্যাঙ্কের। আর একটা 3 র্যাঙ্কের কন্ট্রাভিয়েন্ট টেনসর নিয়েছি। গুণ করার পরে যে টেনসরটা হয়েছে তার নাম দিয়েছি সি, এবং এটা 7 র্যাঙ্কের একটা মিশ্র টেনসর। কয় র্যাঙ্কের? তাহলে নতুন টেনসরটা যদি আমাদের গুণের ভিতরে একটা মিশ্র টেনসর থাকে, তাই গুণফল সর্বদাই মিশ্র টেনসর হবে। একটা কি দুইটা যদি কন্ট্রাভেরিয়েন্ট হয়, গুণফল সর্বদা কন্ট্রাভেরিয়েন্ট। দুটো কোভেরিয়েন্ট, গুণফল সর্বদা। একটা মিশ্র আর সাথে যা নিতে পারি গুণফল। একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট গুণ করলে তখন কি হতে পারে? রেজাল্ট মিশ্র। কারণ ওই যে উপরে একটা সুযোগ যাবে, নিচে একটা। হিসাব বুঝে গেছে না? আচ্ছা, তাহলে এটা পর্যন্ত আমরা শিখলাম। এখন টেনসরের অন্তস্থ গুণন পড়তে হলে আবার আর একটা ঘটনা জানতে হবে। সেইটার নাম হলো মিশ্র টেনসরের সংকোচন। মিশ্র টেনসরের, তা লেখো, এটা কিন্তু আলাদা বিষয়, এটা জেনে আবার অন্তস্থ গুণন পড়তে হবে। লেখো মিশ্র টেনসরের সংকোচন সংজ্ঞাটা। মিশ্র টেনসরের সংকোচন এই প্রশ্ন পরীক্ষার জন্য বিবিই ক্যাটাগরি। সংকোচন কথা অর্থ বৃদ্ধি পাওয়া না বড়, হ্যাঁ, ছোট হওয়া, কমে যাওয়া, সংকোচন হ্রাস পাওয়া। আচ্ছা, তাদের তো সংকোচন শব্দের অর্থ জানা আছে। হ্যাঁ, সংকোচনের বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। হ্যাঁ, প্রসারণ। ইংরেজি নাম জানো সংকোচনের? কেউ বলতে পারো ইংরেজি শব্দটা? কম্প্রেস তো এটা হলো ভার্ব, সংকুচিত করা। সংকোচন এটার সঠিক সুন্দর শুদ্ধ অর্থে কন্ট্রাকশন। কন্ট্রাকশন নাউন। এই তো আর 6-7 মাস পরেই তো কাছা দিয়ে ইংরেজির পিছনে নামা লাগবে। সবচাইতে বেশি অসুবিধা হবে ওই জায়গায়, চাকরি বাকরিতে রেজাল্ট আসবে না, পরীক্ষা দিতে ভয় করবে। কিসের জন্য? একমাত্র ইংরেজি। কারণ ইংরেজির বহু কিছু আমাদের অজানা। অন্তত এই 4-5 বছর অন্তত ইংলিশ ভার্সনে পড়তে পারলে তাও তো 1000 খানেক ইংরেজি শব্দ শেখা হতো। এই 1000 তো কম পড়া লাগতো ইংলিশ শব্দ। তো দুর্ভাগ্য সে সাহস আমরা দেখালাম না বা দেখাচ্ছিও না। তো জাতীয় সাথে যদি বাধ্যতামূলক করে দিত তাহলে ছেলেমেয়ের অন্তত কিছুই না হোক 1000 ইংরেজি শব্দ শিখে বের হইতে পারত। ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বাধ্যতামূলক ইংরেজি ভার্সনে লিখতে পড়তে হবে। স্যাররা বাংলায় পড়াবে না, বইপত্র স্যাররা রেফারেন্স দেবে ইংরেজি বইপত্র। তারা তোমার সাথে 1000 ইংরেজি শব্দ বা 2000 ইংরেজি শব্দ আগাই থাকবে। তারপরে চাকরি পড়ার সময় আর 2000 পড়লে তার 4000 হচ্ছে, তোমার 2000 হচ্ছে, অর্থাৎ সবসময় 2000 পিছনে। চাকরি পাওয়ার ক্ষেত্রেও আবার ওই 4-5 বছর পিছনে থাকে না। ইউনিভার্সিটি পাস করার সদ্য ছেলেমেয়েরা চাকরি করতে ঢুকে যাচ্ছে, আমাদের 5-6 বছর সময় লাগতেছে। মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, কেউ বাবা হচ্ছে, কেউ মা হচ্ছে। কিসের কারণে? ইংরেজি। এবার বলো প্রসারণের ইংরেজি কথা। তাহলে সংকোচন দিয়ে কন্ট্রাকশন হয়, প্রসারণ। এক্সপ্যান্ড তো প্রসারিত করা, তোমার তো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোর তো কোনো নলেজ কম। এক্সপ্যানশন, এক্সপ্যান্ড অর্থ প্রসারিত করা, ভার্ব হয়ে যাবে। এক্সপ্যানশন তখন নাউন হয়ে যাবে। অনেক ভার্বে যে সংযুক্ত করে নাউন করতে হয়,
ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হয়, এক্সপ্যান্ডেড, প্রসারিত। আচ্ছা, তাহলে এদিকে যাই এখন। আর ওই যে দুইটা শব্দ তো শিখেই দিলাম, কন্ট্রাকশন, এক্সপানশন। শব্দ দুইটা তো বান্ডার যোগ হলো। মনে থাকবে কতক্ষণ, কয় ঘন্টার মেয়াদটা, এইটা বিষয় আছে। আচ্ছা, যে কথা মিশ্র টেন্সর, সংকোচন একমাত্র মিশ্র টেন্সরকে করা যাবে। শুধু পিওর কন্ট্রাভেরিয়েন্টকেও সংকোচন করা যাবে না, আর কোভেরিয়েন্টকেও সংকোচন করতে হলে কাকে? মিশ্র টেন্সরের সংকোচন সম্ভব। সংকোচন করলে ঘটনাটা কি ঘটবে? কমবে না বাড়বে? কমবে। টেন্সরের র্যাঙ্ক সংকোচে কমে যাবে, র্যাঙ্ক কমে যাবে। কত কমবে ধারণা করো তো। শোভা ধারণা করো। শোভা না তোমার নাম? আরেকজনের শোভা মনে করছে, চেহারা একদম মিল আছে। কই সে আসছে? বলছে তো পারবে না, হয়তো পূর্বজন্মের দেখে একই মায়ের পেটে বোন হতে পারে। যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, পূর্বজন্ম আবার পরজন্ম, পুনর্জন্ম। অনেকে মনে করে যারা মানুষরূপে জন্মগ্রহণ করছে তারা অনেকে জন্মান্তরবাদ আছে, যে পূর্বজন্মে তাই হয়তো কোনো পশু ছিল, অনেক ভালো কাজ করেছে, কাউরে গুতগাতা দেয় নাই, সেই মানুষ হিসেবে পরবর্তী জীবনে সৃষ্টিকর্তার মানুষ হিসেবে পাঠাইছে। অনেকের মধ্যে বিশ্বাস আছে। আবার যারা দুনিয়াতে মানুষ হিসেবে এসে অমানুষের কাজ করছে, বলে আবার জন্ম, জন্মে, পুনর্বার জন্মে সে একটা গাধা হয়ে বা একটা কুকুর হয়ে জন্মাবে। হ্যাঁ বলো, সংকোচন করলে কত দাঁড়ানো লাগবে না, কত কমবে? অর্ধেক। আচ্ছা, মানে র্যাঙ্ক 10 আছে, সংকোচন করলে 5 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আর বলা লাগবে না। আপনার এমনি জিজ্ঞেস করলাম, এটা আন্দাজে বললেও হয় কি নাই। টেন্সরের, মিশ্র টেন্সরের সংকোচন করলে একবারে 2 র্যাঙ্ক কমবে। 2 কত? 2। একবার সংকোচনে 2 র্যাঙ্ক কমবে। তাহলে 10 র্যাঙ্ক থাকলে সংকোচন করলে কত হয়ে যাবে? 8। আবার সংকোচন করলে আরও 2 কমে 6 হবে। আবার সংকোচন করলে, অর্থাৎ প্রতিবার সংকোচনে র্যাঙ্ক 2 কমবে। ক্লিয়ার? তাহলে সংকোচনে যেহেতু কমবে, কত করে কমবে? 2 করে, 1 জোড়া র্যাঙ্ক কমে যাবে। এখন সংকোচন করবো কিভাবে, এইটার প্রসেসটা বলি, এরপরে আমরা সংজ্ঞা লিখব। সংকোচন করতে হলে একটা কন্ট্রাভেরিয়েন্ট, একটা ঊর্ধ্ব সূচক উপরে যে থাকে মাথার উপরে, আর একটা নিচে থাকে যেটা কি কোভেরিয়েন্ট সূচক, নিম্ন সূচক। নিচে একটা ঊর্ধ্ব সূচক আর একটা নিম্ন সূচক সমান ধরতে হবে। তা সমান ধরলে ডেরিভেটিভ একটা উপরে থাকে আর নিচে থাকে না, ওই ডেরিভেটিভ, 2টা ডেরিভেটিভ কাটা চলে যাবে সমান ধরলে। তাই 2টা ডেরিভেটিভ কাটলে র্যাঙ্ক কত কমে? প্রত্যেকটা ডেরিভেটিভ একটা র্যাঙ্ক 2 কমে। তাহলে কিভাবে কাজটা করবো বলো? একটা কন্ট্রাভেরিয়েন্ট সূচক আর একটা কোভেরিয়েন্ট সূচক সমান ধরলে এই টেন্সরটা সংকোচিত হয়ে একটা নতুন টেন্সরে রূপান্তর হবে, যে টেন্সরের র্যাঙ্ক প্রদত্ত টেন্সরের র্যাঙ্ক অপেক্ষা 10 কম। কত কম? 2 কম। এই প্রক্রিয়াটাকে বলা হয় মিশ্র টেন্সরের সংকোচন। দেখে এই কথা লিখতে পারি কিনা আমরা? লেখো। কোন মিশ্র টেন্সরের ক্লাস কয়টা পর্যন্ত? 20 তো, 30 কেন? এরপরে কার ক্লাস? আর নেই? আরে তাহলে তো অসুবিধা নেই। এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। আগের দিন তো ক্লাস দাঁড় করে তা পড়াইছে আরেকজন একটা, মনে আছে? ক্লাস ধার নিয়েছিলাম, ফোন করে সময় ধার নিয়েছিলাম। হ্যাঁ, তার আজকে যা টার্গেট করে আসছি এই বিষয়গুলো পড়ালে এরপরে আমরা খুব সুন্দরভাবে উপদেশ শুরু করে দিতে পারবো। দেখো, কোন মিশ্র টেন্সরের একটি কন্ট্রাভেরিয়েন্ট সূচক ও
একটি ও একটি কোভ্যারিয়েন্ট সূচক সমান ধরলে টেন্সরটি একটি নতুন টেন্সরে পরিণত হয়। যার র্যাঙ্ক প্রদত্ত টেন্সরের র্যাঙ্ক অপেক্ষা যার র্যাঙ্ক প্রদত্ত টেন্সরের র্যাঙ্ক অপেক্ষা 2 বেশি দেখে বলছে 2 বেশি। কি বুঝাইলাম আর আমি কি বলাই আর কি নিজেরা বুঝো, এটা আমি টেস্ট করে দেখি কার কি। তবে যাদের গুরুভক্তি প্রবল তারা বুঝলে জানলেও আমার কথা লিখবে, কারণ স্যার বলছে এটাতে অমান্য করি কেমনি। স্যার গেছে ছাত্রের বাড়িতে বেড়াতে, গ্রামের বাড়িতে, স্কুলের স্যার গিয়ে দেখে ছাত্রের বাড়িতে সুন্দর ডাব গাছে বড় বড় ডাব ঝুলতেছে। ছাত্র বলতেছে তো আবার ডাব খাইতেছ করে, তুই একটু গাছে উঠে আমার 2টা ডাব পেরে দে। বলছে স্যার আপনার সামনে আমি পা এইভাবে এইভাবে করে উঠবো, এটা চরম বেয়াদবি হবে স্যার, আমি পারবো না। স্যার সেটা উঠছে কাছে কাছে, তাহলে কষ্ট করে পারলাম, তুই একটু কেটে দে। স্যার আপনার দাও আমি এইভাবে করবো, তো আপনার কোপ দাও, আমার দ্বারা সম্ভব না। স্যারে কাটছে, স্যারে চিন্তা করলে এত তার সামনে খাবো, সাথে বলি খাবি নি, একটু খাবি নি, হাত দিয়ে টান দিয়ে সব খেয়ে ফেলছে। স্যার আপনি বলছেন আমি না খেলে তো চরম বেয়াদবি হবে। দেখেছো ছাত্রের গুরুভক্তি। আমি সব বুঝাই টুজাই আর শেষে বললাম 2 বেশি হবে, অনেকেই 2 বেশি লিখে হচ্ছে। কিন্তু হ্যাঁ আমি সবার কথা বলিনি তো, আমি তো উদাহরণ দিলাম। আচ্ছা লেখো, এই প্রক্রিয়াকে মিশ্র টেন্সরের সংকোচন বলা হয়। আচ্ছা এখন এই বিষয়টা গাণিতিকভাবে কিভাবে এখানে দেখাবো, দেখো এটা গাণিতিক বিষয়টা। তাহলে আমাদের এটা মিশ্র টেন্সর নিতে হবে না? মিশ্র টেন্সরের র্যাঙ্ক মিনিমাম কত হইতে হয়? 1 র্যাঙ্কেরও তো হয় মিশ্র টেন্সর, হয় না? 1 র্যাঙ্কের, হ্যাঁ 1 র্যাঙ্কের মিশ্র টেন্সর হবে কোনো দিন, কারণ কি উপরে একটা নিচে একটা তো লাগবে। তো এই জন্য মিশ্র টেন্সরের ক্ষেত্রে 2 র্যাঙ্ক দিয়ে সংজ্ঞা শুরু করছিলাম, মনে করে দেখো তো। 1 র্যাঙ্কের কণ্ঠ হবে অথবা কো হবে, আর 2 র্যাঙ্ক থেকে সবই হবে, মিশ্র কণ্ঠ কো সব সম্ভব। এখন এইটা সংকোচনের জন্য একটা ঊর্ধ্ব সূচক মানে একটা কন্ট্রাভিনেন্ট সূচক, একটা কোভিনেন্ট সূচক সমান ধরতে হবে। কার সমান কাকে ধরব? এখানে তোমার যে কোনোটা সাথে যে কোনো সমান তুমি খুঁজে যেটা তোমার পছন্দ হয়। P = S ধরা যাবে, Q = S ধরা যাবে, R অথবা আর কি করা যাবে, কতভাবে সংকোচন করা যাবে? P = T ধরা যাবে, Q = T ধরা যাবে, আর অর্থাৎ একটা উপরে একটা সমান ধরতে হবে, যেটা তোমার খুশি। যে 2টা সমান ধরবো ওই 2টা আউট হয়ে যাবে সংকোচনের কারণে, বাকিগুলো থেকে একটা নতুন টেন্সর হবে। কি বোঝা গেছে? যে 2টা সমান ধরবো
ওই দুইটা ক্যান্সেল হবে কেন? ওই ডেরিভেটিভ ওই সুযোগ সমান হয়ে যে কাটা যাবে ডেরিভেটিভ। ওই উপরে ডেল এক্স নিচে ডেল এক্স থাকে না, ওই সমান দলে কী হয়ে যাবে? ওই ডেরিভেটিভ কাটা যাবে। সংকোচনের জন্য পি ইকুয়াল টু এস ধরে পাই এ পি কিউ আর কি পি টি। দেখো পি ইকুয়াল টু এস ধরলে আমরা এইভাবে পাবো না, এটা দেখো তো, উপরে পি কিউ আর নিচে পিটি, এসের জায়গায় পি, অথবা আর কীভাবে লেখা যেত? এস কিউ আর এস টি, অর্থাৎ হয় তুমি এসের জায়গায় পি বসাও, না হয় অর্থাৎ দুইটা সেম হয়ে যাচ্ছে। এখন এইটার যখন টেনসরের রূপান্তর সূত্র লাগবো, এই পি আর এই পি ডেরিভেটিভ যেখানে আসবে উপরে নিচে, এই পি উপরে আছে, সেটা একটা ডামি হবে না, আর এই পি এর জন্য এইটা কাটা যাবে তখন, তাই রেজাল্ট হবে ডেরিভেটিভ কাটে নতুন যে টেনসর হবে সেটা দেখতে। এটার নাম সি না দিয়ে এও দেওয়া যায়, পি পি কাটা দিয়ে আর সি দেওয়ার দরকার নেই, এই রাখি। এ কত হবে বলো দেখি? কিউ আর র্যাঙ্ক কত আছে বর্তমানে? 3 আছে। কত কমে গেছে? 2 কমে গেছে। এইটার নাম মিশ্র টেনসরের সংকোচন, একসাথে এক জোড়া র্যাঙ্ক কমে যাবে। আচ্ছা, এই ঘটনাটা ওই রূপান্তর সূত্র লিখে এই ঘটনা বসালেই এইটি চলে আসবে। সেটা যে টেনসরের 5 র্যাঙ্কের রূপান্তর সূত্র শিখেছি না, দেখাবো একটু, দেখাই, নাহলে আবার এটা থেকে যাবে তো, আমাদের একটা আফসোস থেকে যেতে পারে। এটা শেষ করি। যাহা কয় র্যাঙ্কের? 3 র্যাঙ্কের মিশ্র টেনসর, যাহা 3 র্যাঙ্কের মিশ্র টেনসর। আচ্ছা, তাহলে টেনসরের মিশ্র টেনসরের সংকোচন এইভাবে করা হয়। আচ্ছা, আমি এই ঘটনা একটু দেখাই 1-2 মিনিটে, তাহলে বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে, আমাদের পরবর্তী উপপাদ্য পড়তেও সুবিধা হবে। তাহলে দেখো, ওই টেনসরটা রূপান্তর সূত্র এ পি কিউ আর এস টি এর রূপান্তর সূত্র এ বার আই জে কে, 5টা লাগবে না, আমরা সিরিয়ালে আই জে কে এল এম নিলাম, অসুবিধা আছে? ওই 5 জনের জন্য আর তো 5 জন নতুন লাগবে। এখন ডেরিভেটিভ 5টা এখানে সেট করো, তোমাদের আজকে এসে যা হোমওয়ার্ক করাইছিলাম বা ক্লাস ওয়ার্ক, 1টা 2টো 3টা 4টা 5টা। এইখানে দেখো এ পি কিউ আর এস টি বার, 3টে বার হবে কথা কোথায়? উপরে, আর 2টো বার হবে নিচে। এই 3টায় আই জে কে, নিচের 2টায় এল এম, এইখানে পি কিউ আর, এইখানে এস। এইটা আমি সংকোচন করে দেখাবো যে সংকোচন করলে 3 র্যাঙ্কের টেনসর কেমনি হচ্ছে। ডেরিভেটিভ কয়টা থাকতে হবে? 3টে থাকতে হবে, তাহলে তো ঠিক। এখন তো 5 র্যাঙ্ক। কি সমান ধরছি? পি ইকুয়াল টু এস। পি যদি এস এর সমান হয় তো এই পাশে আই আর এল এর সমান হয়ে যাবে, কারণ ওইটার করসপন্ডিং তো, বুঝো কথা? পি যদি কার সমান? এস এর সমান হয়, আই, তাহলে এইবারে পি ইকুয়াল টু এস বসাও, লেখো পি ইকুয়াল টু এস ধরে পাই। এবার আই জে কে আই এম, ওই আই ইকুয়াল টু এল হয়ে যাবে, তাহলে এল এর জায়গায় চলে আসছে কি?
তার এই পাশে ডেল এক্স বার আই, ডেল এক্স পি, ডেল এক্স বার জে, ডেল এক্স কিউ, ডেল এক্স বার কে, ডেল এক্স আর এস, এস কি হয়ে যাবে জানি, পি হয়ে যাবে, আর এল কি হয়ে যাবে, আই হয়ে যাবে না, ওই যে এ পি কিউ আর পি। দেখ এখন লুক, এইটা এইটা কাটা, এইটা এইটা কাটা, ডেরিভেটিভ আছে কয়টা গুণ তো, 1 2, তাহলে এটা 3 র্যাঙ্কের বিষয়টা স্যার, এই কথাই ওখানে বলেছি। কয় র্যাঙ্কের বিষয়টা স্যার? ও সংকোচন করলেই 2টা ডেরিভেটিভ আউট হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে। আর এটা কয় র্যাঙ্কের বিষয়টা স্যার? 3 র্যাঙ্কের বিষয়। কেমন পাস হয়? পাস পাইলে কোন এটা এটা পাস, এই 5টা দেখলেই পাস, এই 2টা তো থাকবে। তো এই যে ডেরিভেটিভ যে কয়টা তার র্যাঙ্ক সেই কয়টা, এখানে সূচক তো 2টা সেম হয়ে গেছে। 5 র্যাঙ্ক কই পেয়েছি? 5 র্যাঙ্ক থাকলে 5টা ডেরিভেটিভ লাগবে না? এইটা 5 র্যাঙ্ক ছিল, কয়টা ডেরিভেটিভ আছে? 5টা। কিন্তু নতুন যেটা হয়েছে সেটা 5 র্যাঙ্ক হয় কেমনি? র্যাঙ্ক কার উপর ডিপেন্ড করে? ডেরিভেটিভ যে কয়টা র্যাঙ্ক তত। বুঝে আসছে কথা? তাহলে এইটা কয় র্যাঙ্কের? 3 র্যাঙ্কের মিশ্র টেন্সর। আর 3 র্যাঙ্ক লিখতে গেলে যেহেতু পি আর কাটা গেছে, পি বুঝছে না, এইটা বাদ দিয়ে আমরা শুধু এই এ কিউ আর টি ওইটা লিখছিলাম ওখানে। ওই যে তাহলে এরপরে আমরা কোথায় যাব? টেন্সরের অন্তঃস্থ গুণন। অন্তঃস্থ গুণন অন্তঃস্থ গুণন করার জন্য আগে কি জানি দরকার, কি বলছিলাম? সংকোচন তো না, কিন্তু বহিস্থ গুণনের উপরে অন্তঃস্থ গুণন প্রয়োগ করতে হবে সংকোচনের মাধ্যমে। তাহলে বহিস্থ গুণন লাগবে, সেইখানে সংকোচন প্রয়োগ করব, তারপরে যা হবে রেজাল্ট অন্তঃস্থ গুণন। তাহলে বহিস্থ গুণনের উপরে সংকোচন প্রয়োগ করব কিভাবে? বহিস্থ গুণনের ক্ষেত্রে একটা কন্ট্রাভেরিয়েন্ট একটা কোভেরিয়েন্ট সূচক সমান ধরব। কোথায়? বহিস্থ গুণনে একটা কন্ট্রাভেরিয়েন্ট, যেমন এপি আর মনে করো বি কিউ, এর অন্তঃস্থ গুণন করা যাবে না। কেন বলো দেখি? কারণ এখানে কোনো সংকোচন সম্ভব না। আচ্ছা খেয়াল করো, এপি বি কিউ এই জায়গায়ও কোনো অন্তঃস্থ গুণন করা যাবে না, কারণ এটা বহিস্থ গুণন করা যাবে। সি পি কিউ নতুন টেন্সর হবে, কিন্তু এখানে কোনো অন্তঃস্থ গুণন সম্ভব। তবে এপি বি কিউ এই জায়গায় অন্তঃস্থ গুণন করা যাবে। কারণ কি? কারণ এখানে সংকোচন সম্ভব, কারণ এটা ওই পি আর এই কিউ সমান ধরা যাবে। তাহলে সেই বহিস্থ গুণনে সংকোচন প্রয়োগ করা সম্ভব যেখানে সূচক উপরেও আছে নিচেও আছে। কারণ সংকোচন করতে হলে তো আবার যে শর্ত দিয়েছি, একটা কণটা একটা কোণ। কথা কি বুঝে আসছে? যদি মনে করো টেন্সর এইভাবে দিলাম এ পি কিউ আর বি মনে করো আই জে কে, এখানেও সংকোচন করা সম্ভব। কিভাবে সংকোচন করবো বলো? পি ইকুয়াল টু আই ধরতে পারবো, পি ইকুয়াল টু জে, পি ইকুয়াল টু কে, অথবা অর্থাৎ একটা
উপরে আর একটা নিচে এরকম অবস্থা থাকতেই হবে গুণের ভিতরে। আর মাথায় ঢুকেন, এটা জানি, কারণ এখন আর মাথায় ঢুকতেছে না। এক হয়ে গেছে দুপুর, সময় বেশ হয়ে গেছে, গণনাও কঠিন হয়ে গেছে। স্টপ করবো না সামনে যাব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বহিস্থ গুণনে সংকোচন প্রয়োগ করতে গেলে সূচক আবার উপরে নিচে অবশ্যই লাগবে, এছাড়া সংকোচন নো। এক মাথায় সংকোচন হয় কেমন? সংকোচন করলে কমে 2, মানে এক মাথায় সংকোচন করে তুমি কি মাইনাস মাত্রায় নেবা? হবে না কেন? মাত্রা থাকবে না, যার মাত্রা থাকে না সে কি স্কেলার হবে। উপরে একটা নিচে একটা থাকলেই সংকোচন হবে। জিরো মাত্রার টেন্সর তো আছে দুনিয়াতে, সেটা কে? স্কেলার। পড়াইছিলাম না কোনো একদিন, শূন্য মাত্রার টেন্সরকে স্কেলার বলা হয়, এক র্যাঙ্ক মাত্রার টেন্সরকে ভেক্টর বলা হয়। হ্যাঁ, দুইটা সূচক থাকলেই সংকোচন হবে, তবে একটা উপরে নিচে হইতে হবে। কিন্তু একটা সংকোচন করি আমি কি বানাবো? -1 মাত্রা, আর হবে না, এইটা সম্ভব না। বুঝে আসছে কথা? তা লেখো, দুটি টেন্সরের বহিস্থ গুণনে সংকোচন প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত টেন্সরকে প্রদত্ত টেন্সরদ্বয়ের অন্তস্থ গুণন বলা হয়। প্রদত্ত টেন্সরদ্বয়ের কি বলা হয়? অন্তস্থ গুণন বলা হয়। তাহলে দুইটা কাজের মাধ্যমে অন্তস্থ গুণন করতে হয়, কি? বহিস্থ গুণন আর সংকোচন। এখন এইটা কিভাবে করা হয় আমরা এখন গাণিতিকভাবে দেখাই। এরপরে যদি মাথায় ঢুকে এবং সময় দেও আর 5-7 মিনিট, তাহলে আর দুটো সংজ্ঞা দিয়ে আমরা এখানকার সংজ্ঞার বিষয়টা শেষ করতে পারি। আর না হলে বেঁচে থাকলে তো পরের দিন ক্লাস আসি। এ পি আর এস এবং বি আই জে কে এল, আমরা নিলাম। এখানে সংকোচন করা যাবে, উপরে নিচে সুযোগ থাকলেই হবে। এত টেন্সরদ্বয়ের আগে কি গুণ করতে হবে বলো? হ্যাঁ, টেন্সরদ্বয়ের বহিস্থ গুণন। বহিস্থ গুণন কেমনে করে তা তোমার জানা আছে, ডাইরেক্ট গুণ করে দাও। এর বহিস্থ গুণন এই বহিস্থ গুণন করলে এই ঘটনা হবে, দুইটার গুণফল। এই তো এখন এইখানে কি সংকোচন প্রয়োগ করব? কি সংকোচন কতভাবে করা যায়? অনেকভাবে করা যায়। দেখো, পি সমান যে ধরা যায়, তো পি সমান আর ধরা যাবে না, কিন্তু একটার ঊর্ধ্বসূচক আর একটা নিম্নসূচকের সাথে সংকোচন করতে হবে। পি সমান কে ধরা যায়, তাই না? পি সমান অথবা আই সমান আর, তাহলে যে কোনো একভাবে সংকোচন করব আমরা। এত এ পি ইকুয়াল টু জে ধরে অন্তস্থ গুণন হবে।
এ পি আর এস বি আই পি কে এল। দেখো তো সমান্তরাল অন্তঃস্থ গুণ করলে এইটা হবে। ফলাফল কি হবে? কি জানি কাটা যায়, আগে দেখাইছিলাম কি কি কাটা যাবে, পি এর অংশটা কাটা যাবে। তাহলে নতুন যে টেনসরটা হবে সেটার নাম যদি সি দেই, তাহলে কি কি সূচক থাকবে বলো দেখি? সি দিলে আই থাকবে, আর এস রাস্কেল। হ্যাঁ, রাস্কেলের বাংলা বোঝো তো? হোয়াট ইজ রাস্কেল বলো? বাংলা সিনেমায় এই শব্দটা খুব বিলেইন খুব ব্যবহার করে, রাস্কেল। রাস্কেল নাম শব্দ শুনে নাই, অর্থ বোঝে নাই, তাই তো সেই ইটের মতো জি রাস্কেল। পরীক্ষা হলে ইংরেজি পরীক্ষা দিন, শব্দ অর্থ আছে সেলফিশ। শব্দের অর্থ কি? সেলফিশ। তার সামনে পড়ছে ভালো ছাত্র আর পিছনে পড়ছে অগা ছাত্র, পরে বেঞ্চে। এখন খোঁজাচ্ছে, এই দোষ সেলফিশ শব্দের অর্থটা বলতো। আমার এখন সময় না, আমার অনেক লেখা বাকি আছে, পরে বলবো। এখন বলতে যা সেলফিশ কোথাকার, বুঝো কথা? আচ্ছা, জন্মের পর থেকে সেলফিশ শুনে আসছে, কিন্তু আর প্রকৃত অর্থটা যা সেলফিশ কোথাকার। রাস্কেল অর্থ বেয়াদব, অসভ্য। এই কাজে রাস্কেল ব্যবহার করা হয়, চরম বেয়াদব, অসভ্য। এইটা ইংরেজি কি? রাস্কেল। বাড়ি দিয়ে ডিকশনারি দেখবো, এই যে স্মার্টফোনের। আচ্ছা, এই তাহলে অন্তঃস্থ গুণন করাই কি করলাম? বহিস্থ গুণন করেছি, তারপরে সংকোচন করেছি, রেজাল্ট পেয়েছি কি? অন্তঃস্থ গুণন। র্যাঙ্ক এখানে কত ছিল? এখানে র্যাঙ্ক ছিল 7, এখানে কত হয়েছে? 5। এই কাজ কিন্তু আমাদের এই সাবজেক্টের সবচাইতে বেশি এই কাজটা করা লাগবে, অন্তঃস্থ গুণনের। এবং দুইটা কাজের মাধ্যমে, বহিস্থ গুণন আর সংকোচন। আর দুটো সংখ্যা তাহলে সময় কি হবে? দিব, ও সময় পাওয়া যাবে না? হ্যাঁ, দুটো সংখ্যা লেখো, দুইটার সঙ্গে 100%, এবং এর উপরে উপদ্রসিক পরীক্ষা আসবে। প্রতিসম টেনসর। আচ্ছা, এখন আরেকটু কথা বলে নেই, এখানেই বলে নাও ভালো। প্রতিসম সিমেট্রিক পর্থনাস, প্রতিসম নির্ণয়, প্রতিসম ম্যাট্রিক্স, সেরকম একটা ঘটনা আসছে টেনসরে। আচ্ছা, এখানে যে কথাটা বলে নাও দরকার, টেনসরে যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ তো করলাম না, এটা রেখে দিলাম কেন? আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সে যোগ তো করেছিল, যোগ হয়তো দুই ম্যাট্রিক্স যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণও করা যায় না? দুইটা ম্যাট্রিক্সই ভাগ করা যায়, দেখছো? লবে একটা ম্যাট্রিক্স, হরে একটা ম্যাট্রিক্স, দেখছো জীবন? এইরকম কিন্তু আমরা দেখি নাই। ম্যাট্রিক্সের ভিতরে ভাগ অপারেশনটা সংজ্ঞায়িত নয়, বৈধ নয়। দুইটা ভেক্টর যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণও করা যায়, কিন্তু দুইটা ভেক্টরকে ভাগ করতে দেখো না, উপরে একটা ভেক্টর, নিচে একটা ভেক্টর, কোনদিন খেয়াল পড়ছে চোখে? থাকলে তো অবশ্যই চোখে পড়তো। দুইটা ভেক্টরের ভিতরে কি করা যায় না? ভাগ। ভাগটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, একটা ঝামেলাপূর্ণ বিষয়, সবাই এইটা মানে না। টেনসরকেও একটা টেনসর দিয়ে একটা টেনসর ভাগ, টেনসরের ভিতরে ভাগ অপারেশন বৈধ না, সংজ্ঞায়িত না। একটু লিখে রাখো, এরকম কোনো আমরা পাবো না যে একটা টেনসরকে আর একটা টেনসর দিয়া ভাগ করা হয়েছে। কিয়ামত হয়ে যাবে এই টেনসর যদি শাখা নতুন করে লেখা হয়, আবার দুই শাখা যদি আসে, এই যা লেখা হয়েছে আর যা চলতেছে এই 300-400 বছর যাবৎ, তাতে টেনসরে ভাগ কেউ কোনদিন করতে পারে নাই। তাহলে ম্যাট্রিক্সের মতো টেনসরে কি ভাগ প্রক্রিয়া সংজ্ঞায়িত নয়। এই জন্য কিন্তু আমরা ভাগ পড়লাম না। আবার বলতে পার, স্যার পড়াইলো না কোনো, ভাগটা রেখে দিলে কেন? এই জন্য আমাকে বলে নেবে কেন? প্রতিসম টেনসর দেখেছ? আচ্ছা, এখন প্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যাটা যেরকম ছিল টেনসরে, ওই রকমই ঘটনা। একটা ম্যাট্রিক্সের সারিয়ের কলাম ইন্টারচেঞ্জ করার পরে
যদি ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন না হয়, না এই ধরনের ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স মনে করে দেখো তো। না রে, অনুবন্ধী পাইছো কই আবার? অনুবন্ধী তো অন্য ঘটনা। ট্রান্সপোজ, হ্যাঁ ট্রান্সপোজ ইংরেজি, অনুবন্ধী না, ট্রান্সপোজ। এ আর এটি সমান হয়ে গেল আমরা বলছিলাম। টেন্সরেও ওই রকম ঘটনা। আর টেন্সরে তো সারি কলাম নাই, টেন্সরে আছে কি? টেন্সরের সূচক আমার পরিবর্তন হবে কিসের মধ্যে? সূচক। এখন কি রকমের সূচক পরিবর্তন করব? আগে সংকোচনে কি করছিলাম বলো দেখি? একটা উপরে একটা নিচে নিচে। আর প্রতিসমতে দুইটা উপরে সূচক, অথবা মানে একই জায়গা থেকে নিতে হবে। বুঝা গেছে? সূচক দুটি ইন্টারচেঞ্জ করবো, জায়গা চেঞ্জ করে দেব। মানে পি কিউ আছে, কিউ পি বানাবো। তো পি কিউ আর আছে, পি আর আর মানে পাশাপাশি লাগবে এমন না, উপর থেকে যে কোনো জায়গা থেকে কি দুটো তার স্থান বিনিময় করব, অথবা নিচ থেকে কি দুটো স্থান। তাহলে আগে কিন্তু সমান ধরার বিষয় ছিল, একটা কোথায় একটা, এখন স্থান বিনিময় করার পালা। কিন্তু কোন জায়গা থেকে স্থান বিনিময় করবো? পাশাপাশি বলছি, পাগলামিনাটা হয় উপর থেকে। পাশাপাশি তো একটু আগে বললেন না, পাশাপাশি হওয়া জরুরি না। এই যে এই যে আর এই চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। পাশাপাশি হওয়া জরুরি না, জরুরি কি বলো? দুইটাই উপর থেকে নিতে হবে, না হয় এইটা জরুরি। স্থান বিনিময় করার পরে যদি টেন্সরের মানের কোনো পরিবর্তন না ঘটে, মানে ওইটা আগেরটা, ওই ম্যাট্রিক্সেও তো তাই ছিল, আগেরটাই ফেরত আসবে। তো প্রসেসটা দিল সারি কলাম চেঞ্জ করা। আর এখানে কি দুটো সূচক স্থান বিনিময় করার পরে টেন্সরের মানের কোনো ওই আগেরটাই যদি থাকে, তখন টেন্সরটা প্রতিসম টেন্সর। আর যদি মান চেঞ্জ হয়ে একটা মাইনাস আসে, ম্যাট্রিক্স দেখছি না, এটি ইকুয়াল টু মাইনাস এ বি প্রতিসম বা অপ্রতিসম, এখানেও তাই টেন্সর চেঞ্জ হয়ে একটা মাইনাস চিহ্ন আসবে, তার নাম অপ্রতিসম। তাহলে লিখছো 100% লিখছো তো? লেখো একটি টেন্সরের দুটি কন্টাভেরেন্ট সূচক। তাহলে একই জায়গা থেকে নিচ্ছি না, উপর থেকে নিচ্ছি না, দুটি কন্টাভেরেন্ট সূচক মানে কি? কোন জায়গা থেকে নিচ্ছি? উপর থেকে। নিচ থেকে নেওয়া যাবে, অথবা দুটি কোভ্যারিয়েন্ট সূচক। পরস্পর স্থান বিনিময় করলে যদি প্রদত্ত টেন্সরটির মানের কোনো পরিবর্তন না হয়, তবে প্রদত্ত টেন্সরকে উক্ত সূচকদ্বয়ের সাপেক্ষে, এই যে একটা আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। প্রদত্ত টেন্সরকে উক্ত সূচকদ্বয়ের সাপেক্ষে প্রতিসম টেন্সর বলা হবে। খেয়াল করো, যে সূচক দুটো আমরা স্থান বিনিময় করবো তার সাপেক্ষে সে প্রতিসম। সূচক তো অনেক থাকবে, তার ভিতরে আমরা কয়টা চেঞ্জ করব? যে দুইটা চেঞ্জ করব ওই দুইটার সাপেক্ষে সে প্রতিসম। কি বোঝা গেছে?
এই জায়গায় 20-25 জন স্টুডেন্ট আছে, 5 জনের আমি খুব ভালো চোখে দেখি, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেই, ই করি, অন্যায় সুযোগ সুবিধা দেই, ন্যায় সুযোগ সুবিধা দেই। আর 15 জনকে চোখে দেখতে পারি না, দেখলেই জ্বালা ধরে, বকাবকি করি, নানানভাবে এসে করি। তাহলে আমি এই 5 জনের কাছে খুব ভালো, আর ওই 15 জনের কাছে খুব খারাপ। বুঝছো কথা? তো একই লোক সবার কাছে ভালো না বা সবার কাছে খারাপ না। তাহলে ওই টেন্সর যে দুইটা সূচক দিয়েই কাজ হবে তার সাপেক্ষে সে ভালো প্রতিসম। আর কি উদাহরণ কি বুঝতে পেরেছি? তাহলে দেখো, তার উদাহরণ দিলেই ঘটনাটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এই তাহলে আমি কি কাজ করেছি বলো দেখি? পি আর এস স্থান বিনিময় করেছি, তারপর ওই আগেরটাই রয়েছে। স্থান বিনিময় করার পরে কি হয়েছে? সমান আছে। যদি এই ঘটনা ঘটে তাহলে এই যে টেন্সরটাকে আমরা কি টেন্সর বলবো? কোন সূচক সাপেক্ষে? পি ও এস সূচক দ্বয়ের সাপেক্ষে। এই কথা এই তখন বলেছি। এত হলে লেখো, এত হলে পি, এত হলে এ, এইটা উঠাও, এ পি আর এস টি ইউ, এ পি আর এস টি ইউ টেন্সরকে পি ও এস সূচক দ্বয়ের সাপেক্ষে, পি ও এস সূচক দ্বয়ের সাপেক্ষে প্রতিসম টেন্সর বলা হবে। আর একটা সঙ্গে একটু কষ্ট করে 2 মিনিট, সবার নাদের অসুবিধা নাই, এতে আমার কোনো লাভ লস হবে না। তোমাদের পরদিন চাইলে উপদ্যোগগুলো আগামীকালে মরে থাকবে না, আরেকটা সংখ্যা নিয়ে যাও, নিয়ে এইগুলো বাড়িতে পড়ে আসবে। আগামীকাল এইগুলো আবার ধরবো দাঁড়া করাইয়া, তারপর উপদ্য, না হলে আবার নতুন থেকে শুরু হবে। কারণ অস্ত্রটা পাইছি, নতুন থেকে শুরু হয় বললেই বড়। লেখো অপ্রতিসম টেন্সর, এটাও 100%। তাহলে অপ্রতিসমের জন্য টেন্সরের মান ঠিক থাকবে, চিহ্ন বিপরীত, এটা মাইনাস আসবে, আর কিছু না। সূচক এটার জন্য কি আসবে? এটা মাইনাস আসবে। আগে সংখ্যা লেখো, তারপরে উদাহরণ রাখতে লেখো। একটি টেন্সরের ওই উপরটা কপি করতে থাকো। প্রদত্ত টেন্সরের মান এই পর্যন্ত যাও লিখতে লিখতে, এরপরে অন্য কথা দিব। হ্যাঁ, আর সব আর কি হবে, সূচক তো ওইভাবেই চেঞ্জ করতে হবে, শুধু রেজাল্টে গিয়ে আমাদের পরিবর্তন হবে। প্রদত্ত টেন্সরের মান পর্যন্ত লেখো। মান লিখেছো? মান, মানের না, মান লিখবা। প্রদত্ত টেন্সরের মান এই পর্যন্তই থামো। মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্ন, মান অপরিবর্তিত থাকে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। একটু লেখো, বিপরীত চিহ্ন বিশিষ্ট। মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তবে
প্রদত্ত টেন্সরকে এরপরে কপি করতে থাকো। বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তবে, প্রদত্ত টেন্সরকে উক্ত সূচকদ্বয়ের সাপেক্ষে অপ্রতিসম টেন্সর বলা হয়। ওই উদাহরণ বোর্ডে আছে, ওইটা উঠাও, ওই যে এর আগেটা মাইনাস দিয়ে উঠাও। এত হলে এ পি আর এস টি ইউ টেন্সরকে পি ও এস সূচকদ্বয়ের সাপেক্ষে অপ্রতিসম টেন্সর বলা হয়। 2 দিনের পর একদিনে পড়াই গেলাম, নিজস্ব মানুষ দেখে সবারই এটা করতাম না, এটা বুঝে গেছে। এখন এই চ্যাপ্টারে তুমি একদম পুরো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে পারবা, এইটুকু